রাজধানী এখন কলকাতা। কিন্তু এই বাংলায় এমন এক জায়গা আছে যেখান থেকে অতীতে বাংলা শুধু নয়, বিহার এবং উড়িষ্যাও শাসন করতেন সম্রাট আর সুলতানরা। সেই জায়গার নাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মানে নবাবের জেলা। মুর্শিদ কুলি খাঁয়ের নামে তৈরি হয়েছিল এই জায়গা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা বাংলার সুবা শাসন করতেন এই জায়গা থেকেই। এই মাটিতেই মির্জাফর জগৎ শেখদের বিশ্বাসঘাতকতার মূল্য চোকাতে হয়েছিল সিরাজকে। এখান থেকে কিছুটা দূরে পলাশীর প্রান্তর। ইতিহাসের সেই অধ্যায়ের পর কয়েকশো বছর কেটে গিয়েছে। আজ 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে ফের বিশ্বাস অবিশ্বাসের অঙ্ক কষছে মুর্শিদাবাদের মাটি। হুমায়ুন কবির ছাড়া বাংলার মুখ্যমন্ত্রীতে গভর্নরের কাছে কেউ 148-এর সংখ্যা দিতে পারবে না। মিস্টার ওয়েসি সে বিজেপির একজন বি টিমের, তাকে ভোট কটবা বলে। হুমায়ুন কবিরের সাথে আমাদের কোনো সাথ নেই, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এটা তো একেবারেই ফান্ডেড বাই বিজেপি 100%। তৃণমূল কংগ্রেস যা খুশি বলতে পারে, বলার অধিকার তো সবার আছে। মানুষ সব কিছু বুঝছে, মানুষ সব কিছু দেখছে। আজকের এই লড়াই বিবেকের লড়াই। সারা পশ্চিমবঙ্গ লুটেরাদের, চোরদের, দুর্নীতিগ্রস্তদের রাজ্যে রূপান্তরিত হয়েছে। আমার 300 বছরের শহর, বিকল্প রাস্তা দিতে পেরেছেন? মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে আরও ঘৃণা করছে। ওরা বলছে আমাদের সম্প্রদায়কে নিয়ে মমতা ব্যানার্জি বোম বানাচ্ছে আর আমাদেরকেই মারছে। মানুষ এখন মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টের দিকে চলতে চাইছে। ভোটের সময় মানুষের মৌলিক অধিকার নিয়ে কোনো আলোচনা হয় না। মুসলিমরা যখন এতই সম্পদ মুর্শিদাবাদ, আলোচনা হয় আমি হিন্দু না আমি মুসলমান, তার পরিচয় নিয়ে। তাহলে মুসলিমরা আজকে এখনো পর্যন্ত গরিব। ধর্মটা এবারে বড় হয়ে উঠবে না, উন্নয়নটাই বড় হয়ে উঠবে। মানুষ এই এশার প্রক্রিয়ার সঙ্গে মানুষ পরিচিত ছিল না। এটা ডেমোগ্রাফিটাকে হিট করেছে। এমনিতেই তো আমরা সংখ্যায় কম, এটা তো বিজেপির ষড়যন্ত্র। তো ন্যাচারালি আমাদের সংখ্যা কমই থাকবে। এটাকে টার্গেটেড ডিলিশন বলতে পারে। ওদের সংখ্যা বেশি, তাই ওদের সংখ্যা বেশি হয়েছে। এবারের ভোটে মুর্শিদাবাদে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 1, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে মুসলিম ভোট ব্যাংক? 2, তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক কি অটুট আছে নাকি তাতে ভাগ বসাবে কংগ্রেস? 3 নম্বর প্রশ্ন, এসআইআর-এর কতটা প্রভাব এবার ভোট বাক্সে পড়বে? 4, অধীর চৌধুরী কি তার হারানো রাজ্যপাট ফিরে পাবেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ভোটের ভবিষ্যৎ নিয়ে আমি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার ভোটারদের মধ্যে 70% মুসলিম। 22টি আসনের মধ্যে একমাত্র মড়োয়া ছাড়া বাকি সব কটা আসনেই মুসলিম ভোটারের সংখ্যা 50%-এর বেশি। এর মধ্যে 11টি আসন রয়েছে যেখানে মুসলিম ভোটার 70%-এরও বেশি রয়েছে। এই মুর্শিদাবাদের বেলডাঙায় গত বছরেই 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক, রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসে, সেখান থেকে তৃণমূল, সেখান থেকে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূল। এবারে তিনি তৈরি করেছেন তার নিজের দল জনতা উন্নয়ন পার্টি। তিনি তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছেন। 3.5 মাসের একটা রাজনৈতিক দল মানুষের কাছে এতটা তার গ্রহণযোগ্যতা বাড়বে বা এত ডিমান্ড বাড়বে, কন্টেস্ট করার জন্য এত প্রার্থী হতে আগ্রহ দেখাবে, এটা আমি নিজেও কোনো দিন
চিন্তা ভাবনার মধ্যে ছিল না বা কল্পনার মধ্যে ছিল না। আপনারা এর আগেই দেখেছেন হুমায়ুনবাবু 70 ভাগ 30 ভাগে আমাদেরকে ভাগ করে দিয়েছে। এবার আমরা আশা রাখছি মুর্শিদাবাদ জেলায় 5টা জায়গায় আমাদের পদ্ম ফুটবে। 5টা জায়গা কী কী বলছি? ভরতপুর, বড়োয়া, বহরমপুর, আমাদের লালবাগ, বেলডাঙ্গা, নয় নবগ্রাম। যে জেলায় 70% উপর মুসলমান ভোট রয়েছে সেই জেলায় আপনি 6টা সিট এই অর্থে বলছেন যে ভোট কাটাকাটির অঙ্ক বলছেন? না না, ভোট কাটাকাটির অঙ্কে তো শুধু নয়, কারণ দেখুন যদি আপনি হিসাব করেন তাহলে আমার এই মুর্শিদাবাদ জেলা মুসলিমদের জন্য কি এমন উন্নতি হয়েছে। লাখো লাখো পরিযায়ী শ্রমিক আজকে পশ্চিমবঙ্গের বাইরে, আমার মুর্শিদাবাদ জেলার লাখো লাখো শ্রমিক আজকে আমাদের জেলা থেকে বাইরে। তো সুতরাং মুসলিম করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মিম, আপনার হুমায়ুনের নতুন যে দল, সবাই মুসলিমকে চাইছে। তো মুসলিমরা যখন এতই সম্পদ মুর্শিদাবাদে ভোটের ক্ষেত্রে, তাহলে এত বছর ধরে বাম জামানায়, তারপরে তৃণমূলের জামানায়, তাহলে মুসলিমরা আজকে এখনও পর্যন্ত গরিব কেন? এখনও পর্যন্ত বলতে হচ্ছে কেন ওদের সম্প্রদায়কে যে আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়? কেন বলতে হচ্ছে? সুতরাং ওদের মধ্যেও তো শিক্ষিত শ্রেণীর মানুষ আছে, তারাও বুঝতে পারছে। সুতরাং আমি বা আমরা মনে করি মুসলিমরা আমাদেরকেও অতটা হতাশ করবে না। কেবলমাত্র রাজনীতিতে টিকে থাকার জন্য এবং রাজনীতিতে জেতার জন্য এই ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করে। মানুষ বুঝতে শিখেছে 21-এ যে ভুলটা মানুষ করেছিল, এই ভুল মানুষ এবারে করবে না। কারণ এখানকার বিধায়ক শুধু ধর্মের ভিত্তিতেই রাজনীতি করে, উন্নয়নটা করেন এবং তাকে মানুষ সেভাবে পাশেও পায়নি। তাই আমার বিশ্বাস ধর্মটা এবারে বড় হয়ে উঠবে না, উন্নয়নটাই বড় হয়ে উঠবে। হুমায়ুনের দাবি বাবরি মসজিদ তৈরির জন্য সমস্ত মুসলমান ভোট এবার তার দিকে চলে যাবে। মানুষ প্রথমে বাবরি মসজিদের আবেগে মানুষ কিন্তু মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এটাকে ভালোভাবে নিয়েছিল, এটাকে কোনো অস্বীকার করার জায়গা নেই। বেলডাঙ্গায় যেভাবে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ধর্মীয় আবেগ উন্মাদনা তৈরি হয়েছিল, সেটা যখন হুমায়ুন কবির এক্সক্লুডিং বাবরি মসজিদ যখন সেটাকে আপনার একটা রাজনৈতিক, তার জেইউপি দল এবং বাবরি মসজিদ দুটোকে একসঙ্গে সিঙ্ক্রোনাইজ করলো, তখন তার 1 মাস পর হুমায়ুন যতগুলো সভা করেছে সেই সভায় 200-র বেশি লোক হয়নি। 22টা আসনে আম জনতা উন্নয়ন পার্টি ফ্যাক্টর। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি হুমায়ুন কবির আমার 43 বছরের পলিটিক্যাল ক্যারিয়ারে আপনাকে যে বাক্য আজকে বলে দিচ্ছি, আপনি 4 মে অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। হুমায়ুন কবির ছাড়া বাংলার মুখ্যমন্ত্রীতে গভর্নরের কাছে কেউ 148-এর সংখ্যা দিতে পারবে না। হুমায়ুন কবিরের যে কথা, অর্থাৎ সেই কথাগুলোর ওপর যদি ভোট ব্যাঙ্কই তৈরি হতো, তাহলে হুমায়ুন কবির অতদিন মমতা ব্যানার্জি হাত পা ধরতেন না বা কোনো সময় বিভিন্ন পার্টি হাত পা ধরতেন না। আজকে হুমায়ুন কবির মিটিং করলেন, তাকেও সাহায্য নিতে হচ্ছে, মিমের সাহায্য নিতে হচ্ছে। মিস্টার ওয়েসি এখানে এসেছিলেন এবং 2টো সিটে কন্টেস্ট করতে হচ্ছে। ওয়েসিকে নিয়ে এসে তার পপুলারিটি, তার ভোট ব্যাঙ্ককে এনক্যাশ করতে হচ্ছে। মিস্টার ওয়েসি সে বিজেপির একজন বি টিমের, তাকে ভোট কাটুয়া বলে, তারই একটা এজেন্ট হচ্ছে হুমায়ুন কবির। এটা তো পরিষ্কার বুঝতে পারছি, ভোটের রেজাল্টটা বেরাক, দেখবেন আপনি হুমায়ুন কবির আপনার বিভৎসভাবে হারবে। হুমায়ুন কবির তিনি কতটা আপনাদের সাহায্য করতে পারবেন? হুমায়ুন কবিরের সাথে আমাদের কোনো সাথ নেই, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তার যেমন 2024-এ প্রাক্তন হয়েছেন আমাদের সাংসদ, হয়েছেন তো। হুমায়ুন কবির বিডিং বিডিং করে লাফাচ্ছিল, হয় মন্ত্রী, নয় সভাপতি, নয় এমন কিছু একটা পোর্টফোলিওকে দেবে যাতে ও বেশ ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি পশ্চিমবঙ্গে জাহির হয়। তো তৃণমূল ওকে লেজে কেটে দিয়েছে। তো ওকে একটা কিছু করে দেখাতে হবে। তো আপনি বলুন তো, যদি আজকে তৃণমূল সরকারে আসে আর হুমায়ুন যদি যেতে, আগামী দিনও তৃণমূলে যাবে না?
মুর্শিদাবাদের 70% মুসলমান ভোট রয়েছে। হুমায়ুন তো বলছেন যে সমস্ত মুসলমান তার পেছনে আছে। আমার মনে হয় এটা ঠিক নয় আর কি, একেবারেই ঠিক নয়। কারণ তিনি একটা ধর্মের ভিত্তিতে একটা দল তৈরি করেছেন, তিনি যাকে ডেকে এনেছেন তিনি আবার ধর্মের ভিত্তিতে একটা দল তৈরি করেছেন এবং তিনি বিজেপির বি টিম হিসাবে গোটা ভারতবর্ষ জুড়ে খ্যাতি লাভ করেছেন। এই নিম যেটা আছে আসাদুদ্দিন ওয়াইসি, আসাদুদ্দিন ওয়াইসি, তো দুজনে মিলে এরা যে মুসলিম পার্টি আর কি, আমার মনে হয় না পশ্চিমবাংলায় কিছু ডেন্ট করতে পারবে। বিহারে কিছুটা জায়গা করেছিল, কিন্তু পশ্চিমবাংলায় আই ডোন্ট থিঙ্ক দে ক্যান ডু এনিথিং গুড। আপনি বলতে চাইছেন তার মানে এটা ফান্ডেড বাই বিজেপি? একেবারেই, এটা নিয়ে কোনো সন্দেহ আছে যদি আমি জানি না, অন্য কোনো লোকের সন্দেহ আছে। আমরা তো দেখেছি বিভিন্ন সময় বা ইনভেস্টিগেশন ক্যাডারে আমি ছিলাম, এটা তো একেবারেই ফান্ডেড বাই বিজেপি 100%। হুমায়ুন যে দাবি করছেন তার কতটা সত্যি? মুর্শিদাবাদ ঘুরে দেখে আমার মনে হয়েছে বাবরির জন্য মুসলমানদের মধ্যে আবেগ থাকলেও রাজনীতির দাঁড়িপাল্লায় তা মেপে দেখা অত্যন্ত কঠিন। মুর্শিদাবাদের 2 থেকে 3টি আসনে প্রভাব রয়েছে হুমায়ুনের। এর মধ্যে 2টি আসন রেজিনগর এবং নওদাতে প্রার্থী হয়েছেন তিনি নিজেই। খুব বেশি হলে 1টি আসনে শিকে ছিটতে পারে তা। হুমায়ুন অঙ্কের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন, তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক কি অটুট আছে? এই জেলায় মোট 22টি আসন আছে। 2021-এ যার 20টি তৃণমূলের পক্ষে গিয়েছিল। 2টি আসন পেয়েছিল বিজেপি, বহরমপুর এবং মুর্শিদাবাদ। এবারে 2 থেকে 3টি আসনে হুমায়ুন ফ্যাক্টর হতে পারেন, কিন্তু মোটের ওপর বাদবাকি সমস্ত আসনেই মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনাই অত্যন্ত প্রবল, যদিও মুসলমানদের মধ্যে বিক্ষিপ্ত অসন্তোষ রয়েছে। কেন কেউকে জায়গির দেওয়া আছে? মুসলমানদের ভোট কাউকে কি জায়গির দেওয়া আছে? এই মুসলমানরা দীর্ঘ 34 বছর 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত 6 সাল পর্যন্ত বুদ্ধবাবুদের জ্যোতিবাবুদের ভোট দিয়েছিল। বিকল্প হিসাবে মুসলমানরা সিপিএমের কাছ থেকে 2011 সালে সিপিএমকে পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নিশ্চয়ই। মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাসে যে নামটি সব থেকে উজ্জ্বল তার নাম অধীর চৌধুরী। 1999 সাল থেকে বহরমপুরের সাংসদ। টানা 25 বছর বহরমপুরের সাংসদ থাকার পর 2024-এ তিনি হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। এবারে বহরমপুরের রবিনহুডের সামনে ফের চ্যালেঞ্জ। পরিস্থিতি বদলেছে, ধীরে 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 সাম্প্রদায়িকরণ হচ্ছে, রাজনীতি মস্তানি রাজ হচ্ছে, খুন খারাপি রাজ হচ্ছে, লুটেরাদের রাজ হচ্ছে, বেড়েছে, পাল্টেছে তো বটেই। গরিবি বেড়েছে, হতাশা বেড়েছে, অভাব বেড়েছে। কি ইস্যুতে এবার ভোট হবে বলে মনে হচ্ছে? ভোটের এখানে ইস্যুর অভাব আছে। সারা পশ্চিমবঙ্গ লুটেরাদের, চোরদের, দুর্নীতিগ্রস্তদের রাজ্যে রূপান্তরিত হয়েছে। ভোটের সময় মানুষের মৌলিক অধিকার নিয়ে কোনো আলোচনা হয় না। আলোচনা হয় আমি হিন্দু না আমি মুসলমান তার পরিচয় নিয়ে। এর থেকে দুর্ভাগ্য তো কিছু হতে পারে না। এই মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তাতে কিন্তু কোনো বাতাবরণ আমাদের বিষাক্ত হয়নি। আজ নতুন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে মানুষের মৌলিক অধিকার নিয়ে কোশ্চেন নেই, আলোচনা নেই। ভোট হচ্ছে একটা অন্য বাতাবরণকে সামনে রেখে, সেটাই দুর্ভাগ্য। এবারে তো আপনার বিরুদ্ধে অধীর চৌধুরীও দাঁড়িয়ে। তা কী হয়েছে? অধীর চৌধুরী দাঁড়িয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট উৎসবে যে কেউ দাঁড়াতে পারে, স্বাগত ওনাকে, তাতে কী হয়েছে? লড়াই কঠিন নয়? কোনো লড়াই কঠিন। 21-এর ভোটে বহরমপুরে পদ্ম ফুটেছিল, কিন্তু 26-এর হাওয়া বলছে এবারে বহরমপুরের লড়াই প্রধানত কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। বহরমপুরের রবিনহুডের কামব্যাকে কাঁটা হতে পারেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। দেখুন, মানুষ এখন হচ্ছে কিছু এক্সটেম্পো কথায় মানুষ প্রথমে মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়, কিন্তু যখন দিনের শেষে মানুষ যখন গ্রাউন্ডে থাকে, তার রিয়েলিটি চেক করে, যখন ভোট কাস্ট করে, তখন দেখবে আলটিমেটলি মানুষ হচ্ছে কার আন্ডারে ভালো আছে। এই মুর্শিদাবাদ জেলা একটা খুব ব্যাকওয়ার্ড জেলা এবং সেখানে একটা সোশিও ইকোনমিক জায়গাটা অনেকটা ডাউনপুর সিচুয়েশনে আছে।
বিশেষ করে মহিলারা বিড়িমাত্র ইন্ডাস্ট্রি, বিড়ি ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল, সেখানে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে সাপোর্টটা 500 থেকে 1,500 টাকা পর্যন্ত হয়েছে, এটা মহিলাদের মধ্যে বা মহিলা অর্থনীতির ক্ষেত্রে, আমাদের মুর্শিদাবাদ অর্থনীতির ক্ষেত্রে একটা অন্যতম বিপ্লব তৈরি করেছে। এমনিতে মুর্শিদাবাদের অর্থনীতি চলে বিড়ির টাকায়, কিন্তু 2026-এর ভোটে জড়িয়ে গিয়েছে গরু পাচারকারীদের নামও। তবে সেসব বিতর্ককে দূরে সরিয়ে রেখে এখন ভোটের অঙ্ক কষছে নবাবের এই শহর। একদা কংগ্রেসের গড় এই জেলায় এখন হাতের সংগঠন নেই বললেই চলে। তবে অনেকের মতে এবারে যদি কংগ্রেস এবং সিপিএম এক হতো, তবে এই জেলায় বেগ পেতে হতো তৃণমূলকে। 26-এর ভোটে সাগরদিঘি মডেলের পুনরাবৃত্তি হওয়াও অসম্ভব ছিল না। সত্তর শতাংশ মুসলিমের এই জেলায় মোটের ওপর হিন্দু ভোট এক কাট্টা করে নিয়েছে বিজেপি। এই অঙ্কে গত বিধানসভা নির্বাচনে 2টি আসন বার করে নিয়েছে তারা। এমনিতে এই জেলা থেকে আর বেশি কিছু পাওয়ার তাদের আশা নেই। তবে বাকি 2 দলের মধ্যে খুব বেশি ভোট কাটাকাটি হলে যে কোনো আসনে অঘটন ঘটিয়ে ফেলতে পারে গেরুয়া বাহিনী। অধীর চৌধুরী নাকি তৃণমূল কংগ্রেস, কে আপনার প্রধান প্রতিপক্ষ? দেখুন, আমি আপনাকে একটু আগেই বলেছি আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তো সার্বিকভাবে ভারতবর্ষ সাথে তো বহরমপুর যুক্ত, দেখতে পাচ্ছ তো গোটা দেশে কি হচ্ছে না হচ্ছে, তার নিরিখে ভোট হবে। গত কয়েক বছরে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যা এই জেলায় ধর্মীয় মেরুকরণের হাওয়াকে জোরদার করেছে। প্রথমে ওয়াকফ আইনের প্রতিবাদ, সেটা কেন্দ্র করে অশান্তি, তারপর শমশেরগঞ্জে হিন্দুদের ওপর হামলা, কখনো কোনো প্রতিবাদ বিক্ষোভ, কখনো বা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অশান্তি। নানা কারণে অশান্ত হয়েছে মুর্শিদাবাদ, যা ধর্মের লক্ষণ রেখাকে আরও অনেকটা চওড়া করে দিয়েছে। আর এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা জেলা তথা গোটা রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়েছে এবং ধর্মীয় মেরুকরণ আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। সম্প্রতি নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা বারবার এ রাজ্যে এসে অনুপ্রবেশের অভিযোগে সরব হয়েছেন। তাদের অভিযোগ, এই অনুপ্রবেশকারীদের জন্য বদলে যাচ্ছে বাংলার ডেমোগ্রাফি, এবং এই অভিযোগের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সম্প্রতি এসআইআরে যে নাম বাদ গিয়েছে তার শীর্ষে রয়েছে এই মুর্শিদাবাদী প্রায় 11 লক্ষ নাম, এবং এই 11 লক্ষ নামের মধ্যে অধিকাংশই কিন্তু মাইনরিটি সম্প্রদায়, অর্থাৎ মুসলমান সম্প্রদায়। এটা তো বিজেপির ষড়যন্ত্র, কারণ এসআইআর নামক জিনিসটাকে এমন প্রহসনে পরিণত করলো, চারিদিকে হাহাকার শুরু হয়ে গেছে। আমি মনে করি রাজ্য সরকারের নির্বোধিতা বা রাজ্য সরকারের ইলেকশন কমিশনের সঙ্গে লড়াই করতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে হিয়ারিংয়ে অ্যাটেন্ড করে এই মারাত্মক ভুলটা করেছে, যার জন্য মুসলমানদেরকে আজকে তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে যেতে হবে বলছে। মানুষের দুশ্চিন্তা বেড়েছে, এশিয়ার নিয়ে মানুষের অস্বস্তি বেড়েছে। মানুষ এই এশিয়ার প্রক্রিয়ার সঙ্গে মানুষ পরিচিত ছিল না। মানুষ মনে করছে এশিয়ার প্রক্রিয়ার মাধ্যমে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। অনেকে বলছেন বেছে বেছে শুধুমাত্র মুর্শিদাবাদ না, মুসলমান বেশি গেছে, মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানের সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে মুর্শিদাবাদে, তাই সংখ্যাও বেশি গেছে। দেবো টার্গেট তো বটেই, টার্গেটের ডিলিশন হয়েছে, এটাকে টার্গেটের ডিলিশন বলতে পারেন। এমনিতেই তো আমরা সংখ্যায় কম, তো ন্যাচারালি আমাদের সংখ্যা কমই থাকবে, ওদের সংখ্যা বেশি, তাই ওদের সংখ্যা বেশি হয়েছে। ইন্টেনশনালি এটা করেছে, কারণ এটা ডেমোগ্রাফিটাকে হিট করেছে। আজ থেকে তো মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের মানুষের মানে যে পপুলেশন বেশি আছে তা তো নয়, স্বাধীনতার পর থেকে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে রেশিওটা রয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রথাগতভাবে এখানে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ এসেছে, থেকেছে, তারা
মানে বাসস্থান করেছে, তাদের সংসারাদি হয়েছে, পপুলেশন বেড়েছে। মুসলমান সম্প্রদায়ের মধ্যে প্রচুর ক্ষোভ, প্রচুর ব্যথা ওদের। ওরা বলছে আমাদের সম্প্রদায়কে নিয়ে মমতা ব্যানার্জি বোম মারাচ্ছে আর আমাদেরকেই মারছে। ভোট লুট করার সময় আমাদেরকে ইউজ করা হচ্ছে, আমাদের লাঠি তরোয়াল দিয়ে ভোট লুট করাচ্ছে। কতদিন আমরা এই জায়গায় থাকব? একুশে এই জেলায় 22টার মধ্যে 20টা আসন পেয়েছিল তৃণমূল। এবারে কি হবে? এবারে তৃণমূলের আসন কমতে পারে, বিজেপি আসন পেতে পারে, কংগ্রেস খাতা খুলতে পারে, এমনকি শিকে ছিঁড়তে পারে হুমায়ুনেরও। কিন্তু মোটের ওপর এই জেলায় তৃণমূলের দাপট কিন্তু বজায় থাকবে।